ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নতুন ব্যাচে ভর্তি হয়েছে রায়ান। শহরের বাইরে ছোট্ট একটা শহর থেকে উঠে আসা এই ছেলেটা স্বপ্ন নিয়ে ঢাকা এসেছে। শান্ত স্বভাব, চঞ্চল চোখ আর মনের ভেতরটা ভালোবাসায় পূর্ণ। প্রথম দিন থেকেই ক্যাম্পাসে হারিয়ে যাওয়ার মতো একটা অনুভূতি হচ্ছিল ওর। সব কিছু নতুন, রঙিন, জ্বলজ্বলে। প্রথম কয়েকদিন সব ঠিকই চলছিল, কিন্তু বন্ধু রিজভি হঠাৎ করে একদিন বলে উঠল, ভাই সাবধানে থাকিস, আমাদের ডিপার্টমেন্টে এক সিনিয়র আপু আছে, তানা আপু, জারি দিলে মাথা ঘুরে ফেলবে। ভাই, আপু তো আপুই, এত ভয় পাওয়ার কি আছে? তুই চিনিস না রে ভাই, ক্লাসে এক সেকেন্ড দেরি করলেও চোখ জেগে খায়। সিনিয়রদের রেগে যাওয়ার আলাদা অ্যাকশন আছে। রিজভির কথায় একটু হাসি পেলেও রায়ান মনে মনে একটু আগ্রহী হয়ে উঠল। এই তানহা আপুটাকে? দুদিন পরে ক্লাস শেষে রায়ান লাইব্রেরির সামনে দাঁড়িয়ে বন্ধুদের সাথে হালকা আড্ডা দিচ্ছিল। সেই সময় হঠাৎ একটা কড়া গলায় কথা শুনতে পেল। এই জায়গাটা কি আড্ডা দেওয়ার জন্য নাকি? এটা স্টাডি জোন। চোখ তুলে দেখলো সাদা কামিজ, নীল ওড়না, কপালে হালকা রাগের ভাঁজ, ঠোঁটে সামান্য কঠোরতা। তানহা। রিজভি সঙ্গে সঙ্গে ফিসফিস করে বলল, ওই যে তোর তানা আপু। রায়ান কিছুটা ভ্যাবাচেকা খেয়ে বলল, সরি আপু, খেয়াল করিনি। তানহা কিছু বলল না, শুধু এক ঝলক তাকিয়ে চলে গেল। সেই এক ঝলকেই যেন ছেলেটা কিছুটা খুলে গেল। কঠোর চোখের পেছনে একটা গভীরতা ছিল, একটা বিষণ্ণতা, একটা আগুন। এরপর থেকে তানহার প্রতি একটা কৌতূহল জন্ম নিল রায়ানের। প্রতিদিন দেখতো সে ক্লাসের সবচেয়ে সামনে বসে। প্রশ্ন করলে শিক্ষকরা আগে তাকেই জিজ্ঞেস করে, সহপাঠীরাও সম্মান করে, আবার একটু ভয়ও পায়। তানহার কথা খুবই স্পষ্ট, সে কথা কম বলে, কিন্তু যা বলে তা একদম ছুঁয়ে যায়। রায়ান চেষ্টা করতো নজরে না পড়ে যেতে, কিন্তু চোখ দুটো যেন বারবার তাকে খুঁজে বেড়ায়। একদিন ক্লাসের একটা প্রজেক্টে রায়ান ভুল করে তানহার গ্রুপে নাম দিয়ে ফেলল। তানহার রাগে গলা উঁচু করে বলল, কে বললো তোমাকে আমার গ্রুপে নাম দিতে? এটা ফাইনাল প্রেজেন্টেশন, মজা মনে করছো? রায়ান একটু ইতস্তত করে বলল, সরি আপু, নাম দেওয়ার সময় খেয়াল করিনি, ভুলে হয়ে গেছে, কিন্তু আমি সিরিয়াস কাজ করব। তানহা কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, ঠিক আছে, প্রমাণ করো তুমি সিরিয়াস। সেই শুরু। একসাথে কাজ করতে করতে রায়ান দেখলো তানহা যতটা রাগী, ভেতরে ততটাই ভাঙা এক মেয়ে। মা বাবা নেই, ছোটবেলা থেকেই আত্মীয়দের সঙ্গে বড় হয়েছে। জীবনের প্রতি দায়িত্ববোধ এত বেশি যে নিজের হাসিটুকু পর্যন্ত যেন খুঁজে পায় না। প্রেজেন্টেশন তৈরি করতে করতে একদিন তানহা বলে উঠল, তুমি এত হাসি খুশি থাকো কিভাবে? রায়ান মুচকি হেসে বলল, আপু, আপনি হাসেন না কেন সেটা আগে বলেন। তানহা কিছু বলল না, শুধু চোখ চুপ করে তাকিয়ে রইল। সেই তাকানোয় আবার সেই ভাঙা চোখ। তাদের প্রেজেন্টেশন হলো দারুণ, সবাই প্রশংসা করলো, এমনকি তানহা পর্যন্ত মুচকি হেসে রায়ানকে বলল, ভালো করেছো। ওটাই ছিল প্রথম প্রশংসা, আর রায়ানের মনে দোলা দেওয়া প্রথম হাসি। কিন্তু ওই প্রজেক্ট শেষ হতেই আবার দূরত্ব। তানহা আবার হয়ে গেল আগের মতো কঠোর, গম্ভীর, নিরেট। রায়ান বুঝতে পারছিল না এই মেয়ে কেন কাছে এসে দূরে ঠেলে দেয়। একদিন লাইব্রেরির করিডোরে দেখা হয়ে গেল। রায়ান সাহস করে জিজ্ঞেস করল, আপু, আপনি কেন সব সময় এত রাগী থাকেন? আমি কি কিছু করেছি? তানহা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কিছু করোনি রায়ান, আমি শুধু কারো কাছাকাছি যেতে ভয় পাই, কারণ সবাই একদিন না একদিন ছেড়ে চলে যায়। এই একটা লাইন শুনে রায়ান বুঝে গেল এই মেয়েটার হাসি হারিয়ে গেছে অনেক আগে। এখন কেউ যদি খুঁজে দিতে পারে তবে সে চিরকাল হৃদয়ে জায়গা করে নিতে পারবে। আর রায়ান মনে মনে ঠিক করলো, আমি খুঁজে দিব সেই হারানো হাসি। প্রেজেন্টেশনের পর কেটে গেছে প্রায় এক সপ্তাহ। রায়ান প্রতিদিন ক্লাসে যায়, লাইব্রেরি পড়ে, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়, কিন্তু ভেতরে কোথায় যেন একটা শূন্যতা কাজ করে। তানহা আপু যে একসময় ওর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কঠিন কথা বলতো, এখন যেন ইচ্ছে করেই এড়িয়ে চলে। ভাই, তুই তো মনে হয় ক্রাশকে ফেলেছিস। রায়ান হালকা মুচকি হেসে বলল, ওর চোখে কিছু আছে রে, অদ্ভুত একটা দুঃখ, মন চাই সেই দুঃখটাকে ছুঁয়ে ফেলি।
একদিন ক্লাস শেষে তানহা হঠাৎ করে রায়ানকে ডেকে বলল। আজ সময় আছে তোমার? আর রায়ান একটু চমকে গিয়ে বলল, আছে আপু, বলুন। চলো, কিছু বই দরকার, বইমেলায় যেতে হবে। রায়ান অবাক কিন্তু খুশি। প্রথমবার তানহা নিচে থেকে কিছু বলছে। বইমেলায় রায়ান আর তানহা একসাথে হাঁটছে। তানহার মুখে আজও সেই সংযুক্ত অভিপ্রায় ব্যক্তিক, কিন্তু মাঝে মাঝে চোখের কোণায় একটুখানি উষ্ণতা। তুমি কি ধরনের বই পড়ো? রোম্যান্স, কিন্তু সেই ধরনের যেগুলো মন ছুঁয়ে যায়, সম্পর্ক ভেঙে যায়, আবার জোড়াও লাগে। তানহা চুপ। হঠাৎ বলল, আমি রোম্যান্স এড়িয়ে চলি। ভালোবাসা তা একরকম বিলাসিতা আমার কাছে। আর রায়ান কেমন যেন স্তব্ধ হয়ে গেল। এই মেয়ে ভালোবাসা বিশ্বাস করে না। বইমেলা থেকে ফেরার পথে হঠাৎ তানহার পা মুচকে গেল। আউচ! আর রায়ান সঙ্গে সঙ্গে ধরে ফেলল। তানহা বলল, না, লাগেনি বেশি, ছাড়ো, ঠিক আছি। না আপু, আপনি বসুন, একটু পানি নিয়ে আসি। পানির বোতল হাতে নিয়ে রায়ান ফিরে এলো। তানহার চোখে কৃতজ্ঞতা। তুমি খারাপ না রায়ান। আপু, আপনি খারাপ ভেবেছিলেন নাকি? ভেবেছিলাম তুমি অন্যদের মতোই হালকা, অগভীর, কিন্তু তুমি সিরিয়াস। রায়ানের মনে তখন যেন পাখা গজালো। তারা ধীরে ধীরে ক্যাম্পাসে ফিরল। আজকে দিনের আলোটা যেন একটু আলাদা। পরের দিন থেকে তানহার আচরণে একটু পরিবর্তন আসলো। ক্লাসে রায়ান কিছু বললে সে আর এড়িয়ে যায় না, বরং মাঝে মাঝে চোখে চোখ রাখে। একদিন রায়ান সাহস করে বলল, আপু, যদি কোনোদিন আপনার মন খারাপ থাকে আমাকে বলবেন, আমি খুব ভালো শ্রোতা। মন খারাপ সবসময় থাকে রায়ান। আর এই লাইনটা যেন রায়ানের বুক চিরে গেল। সেই রাতে রায়ান তার ডায়েরিতে লিখল, এই মেয়েটার মুখে হাসি ফোটাতে পারলে জীবন সার্থক হবে। কিছুদিন পরেই ডিপার্টমেন্টের বনভোজন। জায়গা ঠিক হয়েছে সাফারের একটা রিসোর্টে। জুনিয়র আর সিনিয়র মিলে ঘুরতে যাবে, সারাদিন আনন্দ হবে। রায়ান নাম লিখিয়ে দিল। তানহা যাচ্ছে কিনা জানে না, কিন্তু আশা করে যাচ্ছে। সেদিন সকালে বাসে উঠেই রায়ানের চোখ খুঁজে পেল তাকেই। তানহা সাদা কামিজে, মাথায় হালকা ওড়না, চোখে সানগ্লাস। তানহার পাশের সিট ফাঁকা। রায়ান একটু সাহস করে গিয়ে বলল, আপু, আমি বসতে পারি? তানহা এক ঝলক তাকিয়ে বলল, বসো। বাস চলতে শুরু করলো। গান বাজছে, সবার মাঝে উৎসাহ, চিৎকার, আনন্দ। আর রায়ান সে মগ্ন তানহার পাশে বসে থাকা এক একটা মুহূর্ত গোনায়। তুমি এত চুপচাপ কেন? আপু, আমি আপনাকে পাশে পেয়ে চুপ হয়ে গেছি। তোমার কথাগুলো আজকাল খুব সুন্দর লাগে শুনতে। সারাদিন রিসোর্টে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, খেলা। রায়ান আর তানহা একসাথে ওয়ার্ক করছিল রিসোর্টের লেকে। আপু, আপনি কখনো কারো প্রেমে পড়েছেন? তানহা চুপ, তারপর বলল, পড়েছিলাম, কিন্তু সে আমাকে ভাঙা অবস্থায় ফেলে চলে গেছে। তারপর থেকে বিশ্বাস করি না কাউকে। রায়ান ধীরে ধীরে বলল, আপনি চাইলে আমি আপনার বিশ্বাসটা ফিরিয়ে আনতে পারি। তানহা তাকিয়ে থাকলো। একটু রাগ করলো না, বরং চোখের কোণায় একটা অভিমানী জলকণা। ভালোবাসা জিনিসটা কেউ প্রমাণ করে না রায়ান, সময় প্রমাণ করে দেয়। তাহলে আমি সময়ের হাতে নিজেকে ছেড়ে দিলাম। বনভোজনের সেই দিনটা ছিল তানহার জীবনে একটা ব্যতিক্রম। বহুদিন পর কারো পাশে নিজেকে হালকা লেগেছিল ওর। সেই সন্ধ্যাটা লেকের ধারে দাঁড়িয়ে রায়ানের চোখে যে সত্যতা দেখেছিল সেটা ওকে বারবার ভাবিয়ে তুলছিল। ফেরার পর থেকেই তানহার মাঝে একটা পরিবর্তন এসেছে। ক্লাসে রায়ান কিছু বললে তানহা মন দিয়ে শুনে, চোখে চোখ রাখে, আর মাঝে মাঝে এমনকি হেসেও ফেলে। সেই হাসি রায়ানের কাছে যেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। সে প্রতিদিন সকালে ক্লাসে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, আজ ওকে আরেকবার হাসাতে হবে। একদিন লাইব্রেরির সিঁড়িতে বসে রায়ান আর তানহা একসাথে পড়ছিল। হঠাৎ একটা পাতা উল্টোতে গিয়ে রায়ানের আঙুলে কেটে গেল। আউচ! তানহা দ্রুত রায়ানের হাত ধরে বলল, একটু দাঁড়াও, ব্যাগে ব্যান্ডেড আছে। তানহার সেই স্পর্শে যেন রায়ান কেঁপে উঠল। হাতটা ধরেই তানহা ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছিল। চোখে ছিল উদ্বেগ, কিন্তু মুখে ছিল সেই পুরনো রাগী ভাবটা। সবসময় এত অসতর্ক তুমি কেন? আপু, যদি জানতাম কেটে গেলে আপনি এভাবে হাত ধরবেন, তাহলে আগেই কেটে ফেলতাম। তানহা অবাক হয়ে তাকালো, তারপর হালকা ধমকে বলল,
তুমি না একদম পাগল। হ্যাঁ, পাগল হয়েছে আপনার জন্য। এই কথায় তানহার মুখটা লাল হয়ে গেল, কিন্তু সে কিছু বলল না, শুধু চুপচাপ বইয়ের দিকে তাকিয়ে রইল। রাত 11টা। রায়ান তখন হলে। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো। আজ যা বললে তুমি কি সত্যি সেটা মনে করো? রায়ানের বুক ধক করে উঠল, হাতে ফোন কাঁপছিল। সেই লিখল, আমি যা বলি মন থেকে বলি। আমি আপনাকে পছন্দ করি আপু, আপনি আমার কাছে বিশেষ। 5 মিনিট কোনো রিপ্লাই এলো না। রায়ান ফোনটা বিছানায় রেখে দেয়, ভেবে নেয় হয়তো ভুল করে ফেলেছে, কিন্তু তখনই ফোনটা আবার ভাইব্রেট করে উঠল। তুমি জানো না আমার ভেতরে কত ভয়, কত অভিমান। তুমি সেই দেয়াল ভাঙতে পারবে? রায়ান দেরি না করে লিখল, আমি দেওয়াল ভাঙতে না পারলেও প্রতিদিন আপনাকে পাশে দাঁড়িয়ে বলবো আপু আমি আছি। আর রিপ্লাই আসেনি সেদিন, কিন্তু তানহার মনে একটা ছোট ছেড় তুলেছে, যা এতদিনেও কেউ পারেনি। পরের দিন ক্লাসে তানহা একবারও চোখে চোখ রাখেনি রায়ানের সঙ্গে, সবসময় মাথা নিচু করেছিল। কিন্তু বের হওয়ার সময় হঠাৎই সে পেছনে ফিরে বলল, আজ বিকেলে সময় আছে তোমার? আপনার জন্য তো সব সময় আছে। তারা গেল ক্যাম্পাসের পাশে এক চায়ের দোকানে। খুব সাধারণ জায়গা। তানহা কিছুটা অস্বস্তি বোধ করছিল, কিন্তু রায়ান বলল, এই জায়গাগুলো খুব সুন্দর, এখানে মানুষ আসল, মুখোশ সাদা। তানহা তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, তুমি জানো আমি কেন এত রাগী? জানি না, জানতে চাই। কারণ ছোটবেলা থেকে আমি যুদ্ধ করেছি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। বাবা মা মারা যাওয়ার পর আত্মীয়দের চোখে আমি একটা বোঝা হয়ে গেছিলাম। তারা আমাকে পড়াশোনা করতে দিয়েছে, কিন্তু ভালোবাসা দেয়নি। রায়ান গভীর মনোযোগে শুনছিল, চোখে জল। ভালোবাসা নামের জিনিসটা আমি দেখিনি রায়ান, তাই বিশ্বাস করতেও ভয় পাই। রায়ান ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল, আপনি চাইলে আমি সেই ভালোবাসাটা আপনাকে দেখতে শেখাতে পারি। তানহা একটু কাঁপা গলায় বলল, তুমি যদি একদিন চলে যাও? আমি যেদিন চলে যাব সেদিন বলবো না, তুমি নিজে বুঝে যাবে, কিন্তু সেই দিন আসতে দিচ্ছি না। তানহার চোখে জল। সে মুখ ফিরিয়ে নিল। তুমি এখনো অনেক ছোট রায়ান, আমার চাইতে 3 বছরের ছোট। আপনি জানেন বয়সটা হলো ক্যালেন্ডারের হিসাব। আমি জানি আমার অনুভব, দায়িত্ব, ভালোবাসা, এই জিনিসগুলোতে আমি আপনার পাশে দাঁড়াতে পারি। তানহা এবার আর কিছু বলল না, শুধু বলল, একটা সুযোগ দেই, তবে নিজেকে প্রমাণ করার। রায়ানের চোখে তখন যেন তারা জ্বলছিল। তানহা আপু একটা সুযোগ দিয়েছিল, এই কথাটা রায়ানের বুক জুড়ে গর্বের মতো বসেছিল। সম্পর্কের নাম যদিও এখনো দেওয়া হয়নি, কিন্তু একটা অদৃশ্য বন্ধন তো তৈরি হয়ে গেছে। রায়ান এখন আরো বেশি মনোযোগী, আরো বেশি দায়িত্বশীল, যেন প্রতিটা পদক্ষেপে তানহার কাছে নিজেকে প্রমাণ করতে চায়। কিন্তু সম্পর্ক কখনোই শুধু দুজন মানুষকেই ঘিরে থাকে না। চারপাশের সমাজ, বন্ধু বান্ধব, শিক্ষকের চোখ, সব জায়গায় একদিন না একদিন সেটা ধরা পড়ে। রিজভি একদিন রায়হানকে ঠাট্টা করে বলল, তোর ওই সিনিয়র আপুর সাথে আজকাল একটু বেশি বেশি দেখছি তো। দোস্ত, সব কিছু তুই জানতেও পারবি না, কিছু কিছু জিনিস শুধু অনুভব করার জন্য রাখ। রিজভি চুপ করলেও তার চোখে ছিল কৌতূহল। তানহারও পরিবর্তন চোখে পড়ছিল। আগে যেখানে ও ছিল ঠান্ডা, নিয়ন্ত্রিত, সেখানে এখন ওর চোখে মাঝে মাঝে এক ধরনের উষ্ণতা ফুটে ওঠে। রায়ানকে দেখে হালকা হাসে। একদিন রায়ান বিকেলে ক্যাম্পাসে বসে তানহার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ তানহা এসে পাশে বসে বলল, আজকে তোমাকে আমার একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? বাড়িতে। আপনার বাসায়? রায়ান থমকে গেল। তানহা একটু নিচু গলায় বলল, হ্যাঁ, আমার খালার বাসা, ওদের সঙ্গে থাকি, অনেকটা সময় হয়ে গেছে। আমি চাই ওরা তোমাকে চিনুক। রায়ান যেন স্বপ্ন দেখছে। সন্ধ্যায় ওরা রিকশায় করে রওনা দিল। রায়ান প্রথমবার তানহার ব্যক্তিগত জগতে প্রবেশ করতে চাচ্ছে, এই ভাবনাটা ওকে অস্থির করে দিচ্ছিল। তানহার খালা একজন গম্ভীর মহিলা। শুরুতে বেশ ঠান্ডাভাবে রায়ানকে স্বাগত জানালেন, কিন্তু তারপর ধীরে ধীরে কথাবার্তা শুরু হলো। তানহা তো অনেক কষ্টে বড় হয়েছে, আমরা চেষ্টা করেছি ওর জন্য ভালো কিছু করতে।
এখন ওর ক্যারিয়ারটাই আসল। এই বয়সে প্রেম টেমের মধ্যে না জড়ানোই ভালো, বুঝলে? রায়ান একটু থমকে গেল। তানহা কিছু বলছে না, সে নিচের দিকে তাকিয়ে চারটা নাড়ছে। আপনি চিন্তা করবেন না খালা, আমি আপনাদের মেয়েকে কোনো কষ্ট দেব না, বরং ওর পাশে থেকে ওকে আরো শক্ত করে তুলবো। খালা হালকা হেসে বললেন, বেশ বুঝদার মনে হয়, কিন্তু তুমিও তো ছোট, ক্যারিয়ারের অনেক পথ বাকি। তানহার মতো মেয়েরা কিন্তু একবার হারালে আর ফিরে আসে না। এই কথাটা রায়ানের মনে গেঁথে গেল। বাসা থেকে বেরিয়ে রায়ান আর তানহা পাশাপাশি হাঁটছিল। রাতের হালকা বাতাসে তানহার চুল উঠছিল। আপু, আপনি খুব চুপচাপ, মন খারাপ? খালা কথাগুলো ঠিকই তো, তাই না? হয়তো, কিন্তু আপনার পাশে থাকার ইচ্ছেটা কি ভুল? না রায়ান, তুমি যেটা করছো সেটা অনেক বড় সাহসের কাজ। তাহলে ভয় কিসের? ভয় এই যে যদি তোমার পরিবার একদিন জানতে পারে আমি তোমার সিনিয়র, বয়সে বড়, আর তারা না মেনে নেয়। রায়ান তখন থেমে গেল, গভীরভাবে তানহার চোখে তাকিয়ে বলল, আপু, আমি আপনাকে শুধু ভালোবাসি না, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমি আমার পরিবারকে বোঝাবো, দরকার হলে সময় নেব, কিন্তু আপনাকে ছাড়বো না। তানহার চোখে এবার জল। তুমি আমার জীবনে হঠাৎ আসনি রায়ান, তুমি আমার সেই প্রার্থনার উত্তর যা আমি বিশ্বাসই করিনি যে পূরণ হবে। রায়ান ধীরে ধীরে তানহার হাত ধরল। তাহলে এবার আমরা একসাথে লড়ি আপু, কারো কথাই ভেঙে না পড়ে পাশে পাশে হাঁটি। সেই মুহূর্তে একটা নতুন অধ্যায়ের সূচনা হলো তাদের জীবনে। সম্পর্কটা এখন শুধুই আবেগ নয়, একটা দায়বদ্ধতা। কিন্তু দূরে কোথাও অদৃশ্য এক ঝড়ের ঘ্রাণ ছড়িয়ে পড়ছে। সমাজ, পরিবার, ক্যারিয়ার সব কিছু এখন তাদের ভালোবাসার পরীক্ষায় নামতে চলেছে। তানহার খালার বাসা থেকে ফেরার পর থেকে রায়ান নিজের মধ্যে যেন আরেকটু বড় হয়ে উঠেছে। আগে যেমন সে স্বপ্নের মানুষটাকে পাওয়ার আশায় দিন গুনতো, এখন সে ভাবছে কিভাবে ওর পাশে থেকে প্রমাণ করতে পারে যে এই সম্পর্কটা শুধু আবেগের নয়, দায়িত্বেরও। সেই রাতেই মা ফোন করলো। বাবা, পরীক্ষা তো প্রায় এসে গেছে, কেমন প্রস্তুতি? ভালোই মা, পড়ছি তো। কিছুক্ষণ চুপচাপ থাকার পর মা জিজ্ঞেস করলো, তোর একটা সিনিয়র আপুর সঙ্গে বেশি মেলামেশা হচ্ছে শুনলাম রিজভির মায়ের কাছে, কিছু বলবি? আর রায়ানের বুকটা ধক করে উঠল। আম্মু, হ্যাঁ কথা বলি। ও ভালো, অনেক ভালো, আমি ওকে পছন্দ করি। ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস ভেসে এলো। ছেলে, তোর এখন পড়াশোনার সময়, সম্পর্ক, প্রেম এসব পরে দেখা যাবে। আর বয়সে বড় মেয়েটা, সংসার সহজ হবে না, জানিস তো। আমি জানি মা, কিন্তু ও শুধু একজন মানুষ না, ও আমার শক্তি। আমি সত্যি ওকে বুঝেছি। তুই বুঝেছিস, কিন্তু সমাজ বুঝবে তো, আত্মীয় স্বজন, মানুষজন। আম্মু, মানুষ কি বলবে সেটা দিয়ে আমি আমার অনুভবকে ফেলে দিতে পারি না। আপনি শুধু একবার ওর সঙ্গে কথা বলুন, দেখবেন ও কেমন। দেখা যাবে, আগে তোর পড়া শেষ হোক। ফোন কেটে যাওয়ার পর রায়ান কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকলো। তারপর তানহাকে একটা ছোট্ট মেসেজ দিল। আজ মাকে সব বললাম, ও অবাক হয়েছিল, কিন্তু রাগ করেনি। সাথে একটা স্মাইলে। তানহার রিপ্লাই এলো মিনিট খানিক পর। তোমার মা অনেক সচেতন মহিলা, জানি ও সহজে বলবেও না। আমি ভয়ে ছিলাম, কিন্তু এখন হালকা লাগছে। তোমাকে নিয়ে ভাবনা আমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সহজে তো ছাড়বো না। পরদিন ক্যাম্পাসে তানহার চোখে এক ধরনের মায়া ছিল। রায়ান ক্লাস শেষে লাইব্রেরির সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ তানহা এসে বলল, আজ একটু হেঁটে বেড়াই, কথা বলতে চাই অনেক কিছু। দুজন হাঁটছিল ক্যাম্পাসের সীমানা ঘেঁষার রাস্তা ধরে। গাছের ছায়া, হালকা রোদ আর শান্ত বাতাসে চারপাশ নীরব। তানহা থেমে বলল, রায়ান, আমি ভয় পাচ্ছি। আবার? এই ভয়টা তো যাওয়ার কথা ছিল। এবার অন্য ভয়। তুমি আমাকে নিয়ে এত কিছু ভাবো, তুমি যদি একদিন হতাশ হয়ে পড়ো, এই সম্পর্কের চাপ যদি তোমার স্বপ্নগুলো ছিনিয়ে নেয়। তোমাকে পাওয়াটাই আমার জীবনের স্বপ্ন আপু, বাকি সব কিছু আমি এরপরেই ভাবি। তানহা চোখ নামিয়ে বলল, আমি আসলে কিছুই চাইনি জীবন থেকে, এখন তোমার ভালোবাসায় কিছু চাইতে ইচ্ছে করে,
সেই চাওয়াটাই ভয় দেয়। রায়ান ওর হাতটা ধরল। চলো না একসাথে ভয়টাকেও জিতিয়ে দেই। সেই সন্ধ্যায় রায়ান জীবনের একটা সিদ্ধান্ত নিল। তানহার খালাকে ওর পরিবারের সঙ্গে বসতে বলবে। সম্পর্কের দায়টা নিতে হবে সমাজের চোখেও। পরদিন সকালে রায়ান মা বাবার সামনে বসে বলল, আমি তানহাকে বিয়ে করতে চাই। সময় এখন না হলেও আমি চাই আপনি ওর পরিবারের সঙ্গে দেখা করুন। বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, এই সম্পর্ক যদি গভীর হয় আমরা সময় দেব রায়ান, কিন্তু এখন আমাদের একটা শর্ত, তুমি পড়াশোনায় ব্যাকুল না হলে এই সম্পর্ক টিকবে না। আমি প্রতিটা বিষয়ে ব্যাকুল হব, কারণ আমি জানি আমাকে কি করতে হবে। সেদিন রাতেই রায়ান তানহাকে জানালো সবকিছু। তানহার চোখে জল এসে গেল। তোমার জন্য আমি এক সময় স্বপ্ন দেখতে ভুলে গেছিলাম রায়ান। আজ আবার মনে হচ্ছে আমি বাঁচতে চাই, তোমার পাশে থাকতে চাই। তুমি শুধু থেকো, পাশে থেকো, আমি সব লড়াই করব তোমার হয়ে। তানহা আর রায়ান তাদের সম্পর্কটা যতই গোপনে থাকুক, ক্যাম্পাসে গুজবের বাতাস থেমে থাকে না। একদিন না একদিন কেউ না কেউ কল্পনায় রং ছড়িয়ে দিতেই পারে। সেদিন সকালটা শুরুই হয়েছিল অস্বাভাবিকভাবে। তানহা ক্লাসে ঢুকতেই কয়েকটা মেয়ে কানে কানে কিছু বলল, কেউ কেউ চেয়ে রইল ভ্রু কুঁচকে। রায়ান তখনও আসেনি। তানহা বুঝতে পারছিল কিছু একটা হয়েছে। মিনিট 10 পর রায়ান ক্লাসে ঢুকতেই পুরো পরিবেশটা যেন হালকা থমথমে হয়ে গেল। পেছন থেকে ফিস ফিস শব্দ। এই যে সেই জুনিয়র ছেলেটা, সিনিয়র আপুর সাথে কিনা সম্পর্ক। ক্লাস শেষে রিজভি এসে রায়ানকে টান দিয়ে বাইরে নিয়ে গেল। ভাই কি হইতেছে জানিস? কি? পুরো ক্যাম্পাসে কথা ছড়াইছে তুই নাকি সিনিয়র তানা আপুর সাথে প্রেম করিস, নাকি আপুর রেজাল্ট তোর সাহায্য করতেছে, শিক্ষকের কেউ নাকি বলছে। রায়ানের বুকটা মুহূর্তেই ধক করে উঠল। কে বললো এসব? কে বলছে সেটা জানি না, কিন্তু এখন ব্যাপারটা অনেক দূরে গেছে। তোর নামে একটা নোটিশ উঠতে পারে দিন অফিসে। রায়ান কাঁধে ব্যাগ ঝুলিয়ে তানহার ডিপার্টমেন্টে ছুটে গেল। তানহা তখন ডেস্কে বসে কাজ করছিল। রায়ান হালকা কণ্ঠে বলল, আপু, আমি একটা কথা বলবো। ক্যাম্পাসে আমাদের নিয়ে কথা উঠেছে। জানি, আজ সকাল থেকে সবাই অদ্ভুতভাবে তাকাচ্ছে। কিছু সহপাঠী মুখ ফিরিয়ে নিয়েছে, আবার কেউ হাসাহাসি করছে। আপনি ভয় পাচ্ছেন? ভয় নয় রায়ান, ক্লান্তি। এত কিছু জয় করতে করতে আমি ক্লান্ত। সমাজটা মেয়েদের জন্য কঠিন। একজন সিনিয়র মেয়ের প্রেম যদি হয় জুনিয়রের সঙ্গে, তাহলে তাকে নিয়ে শুধু আলোচনা নয়, অবমূল্যায়নও শুরু হয়। তাহলে আপনি সম্পর্কটা থেকে সরে যেতে চাইছেন? তানহা এবার রায়ানের চোখের দিকে তাকালো। আমি যদি সরে যাই তুমি কি ভেঙে পড়বে? আমি হয়তো কাঁদবো, হয়তো কিছুদিন ঘর থেকে বের হব না, হয়তো তুমি ছাড়া কিছুই ভালো লাগবে না, কিন্তু তার মানে এই নয় আমি হেরে যাব। আমি আবারও তোমাকে ফিরে পাবো, যে কোনো পথে, যে কোনো সময়। তানহার চোখে অশ্রু জমে উঠল। তোমার কথা বিশ্বাস হয় রায়ান, কিন্তু আজকে আমি একটা কঠিন সিদ্ধান্ত নেব। যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসো, তাহলে একটা ছোট্ট পরীক্ষায় পাশ করে দেখাও। কি পরীক্ষা? ক্যাম্পাস থেকে আজকে কিছুদিন দূরে থাকো, কারো সঙ্গে কথা বলো না, যোগাযোগ বন্ধ রেখো। আমি দেখব তুমি সমাজ ছাড়া, এই গুঞ্জন ছাড়া আমাকে ভালোবাসতে পারো কিনা। রায়ান স্তব্ধ হয়ে গেল। না রায়ান, আমি চাই তুমি আমাকে ছাড়া থেকেও বুঝো তুমি আমাকে কতটা ভালোবাসো। সম্পর্কটা সমাজের সামনে টিকবে কিনা জানি না, কিন্তু নিজে নিজে তো যাচাই করা যায়। রায়ান ধীরে মাথা নেড়ে বলল, আপনি তাহলে আমাকে দূরে পাঠাতে চান? ঠিক আছে আপু, আমি থাকবো না, না ক্যাম্পাসে না ফোনে। আপনি যদি চান দূরে থাকতে আমি থাকবো, কিন্তু মনে রাখবেন প্রতিদিন আমি আপনার জন্য প্রার্থনা করব। তানহার মুখে একটা বিষণ্ণ হাসি। আমি জানি রায়ান তুমি পারবে, আর যদি পারো আমি তোমাকে শুধু ভালোবাসবো না, জীবন ভর পাশে থাকবো। পরবর্তী 1 সপ্তাহ রায়ান ফোন অফ করে রাখলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলো না, ক্যাম্পাসেও গেল না। সময় কাটালো ঘরে বসে বই পড়ে, খাতায় লিখে, কিছু কিছু কবিতা বানিয়ে। প্রতিটা রাতে সে তানহার কথা লিখে রাখতো ডায়েরিতে, মোবাইলের নোটসে।
আজও তোমার খবর জানি না। জানি তুমিও হয়তো আমার জন্য ভাবছো, তবু আমি কিছু বলছি না, কারণ তুমি চেয়েছো আমি চুপ থাকি। এই নীরবতা তোমার প্রতি আমার ভালোবাসার প্রমাণ। সপ্তাহের শেষে তানহা নিজে একদিন সকাল সকাল ফোন করলো। হ্যালো রায়ান। আপু, তোমার নীরবতা অনেক কিছু বলে দিল রায়ান। আমি বুঝলাম তুমি আমাকে মানুষ হিসেবেই ভালোবাসো, সিনিয়র, বয়স, সমাজ সব বাদ দিয়ে। তাহলে আমি পাশ করলাম? তুমি পাশ করেছো এবং আমি তোমার হব। রায়ানের চোখে জল এসে গেল। আপু, আমি কথা দিচ্ছি, তোমার জন্য আমি শুধু প্রেমিক না, হব তোমার সৈনিক। সব রকম ঝড় ঠেকাবো তোমার জন্য। রায়ান ও তানহার সম্পর্কটা যেন এক নতুন শক্তি পেয়েছে। তাদের ভালোবাসা এখন কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ নেই, এটা এখন দায়িত্ব, প্রতিজ্ঞা আর বিশ্বাসের মিশ্রণে গড়ে ওঠা এক দৃঢ় বন্ধন। কিন্তু ভালোবাসার পথ সবসময় মসৃণ হয় না। এবার যে চ্যালেঞ্জ আসতে যাচ্ছে সেটা কারো মনের মধ্যে না থাকলেও বাস্তবতা তাকে হাজির করে দেয়। একদিন সন্ধ্যায় তানহা রায়ানকে কফি শপে ডাকল। মুখটা বেশ গম্ভীর, চোখের তলায় হালকা ক্লান্তির ছাপ। রায়ান হাসি মুখে বলল, কি হয়েছে আপু, এত চিন্তিত দেখাচ্ছে? তানহা কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, একটা চাকরির অফার এসেছে রায়ান, ঢাকার বাইরে, চট্টগ্রামে। রায়ানের মুখ থেকে হাসি মিলিয়ে গেল। কতদিনের জন্য? অন্তত 2 বছর। ওরা আমাকে মেইন ব্রাঞ্চের সেকশন হেড হিসেবে নিতে চায়। বড় সুযোগ, ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। রায়ান মাথা নিচু করে বলল। তুমি যেতে চাও? তানহা উত্তর না দিয়ে তাকিয়ে রইল কফির কাপে। তারপর বলল, আমি দ্বিধায় আছি। তোমাকে ফেলে যেতে মন চায় না, কিন্তু নিজের জন্য ভাবতে তো হবেই রায়ান। সব সময় তো ভালোবাসা দিয়ে জীবন চলে না, বাস্তবতাও আছে। রায়ান হাসলো কষ্ট চেপে। আমি তোমাকে কোনোদিন থামিয়ে রাখবো না আপু, তুমি আমার থেকে বড়, অভিজ্ঞতাও বেশি। তুমি জানো কি করলে তোমার জন্য ভালো। আমি শুধু চাই তুমি যেখানেই থাকো ভালো থেকো। তানহার চোখে পানি চলে এলো। তুমি এতটা ম্যাচিউর কখন হলে রায়ান? এতটা শান্ত, এতটা শক্ত। চট্টগ্রামে যাওয়ার দিন ঠিক হয়ে গেল পরের সপ্তাহে। রায়ান চুপচাপ হয়ে উঠল। যদিও বাইরে হেসে কথা বলতো, কিন্তু ভেতরে এক ধরনের শূন্যতা জমে উঠছিল। তানহা যাওয়ার আগে দেখা করতে চাইলেও আবার একবার একটা লং ড্রাইভ, শেষবারের মতো দুজনে কিছু সময় কাটানো। সেই রাতে রায়ান বাইকে করে তানহাকে নিয়ে গেল শহরের বাইরের দিকে একটা ছোট্ট নদীর পাশে। তারা দুজন বসে রইল নীরব হয়ে। তানহা বলল, আমি যাব ঠিক আছে, কিন্তু আমি প্রতিদিন তোমার কথা ভাববো, প্রতিদিন ফোনে কথা বলবো, ভিডিও কল করব। দূরত্ব আমাদের ভালোবাসা কমাতে পারবে না, বিশ্বাস করো। আমি ভয় পাই। দূরত্ব মানুষকে বদলে দেয়। মানুষ অনেক কিছু প্রতিজ্ঞা করে, তারপর সময়ের সঙ্গে সব ধোয়া হয়ে যায়। আমরা ধোয়া হব না রায়ান, আমি জানি। আমি তোমার জন্য তৈরি, শুধু সময় দিও আমাকে। হালকা বাতাসে তানহার চুল উড়ে যাচ্ছিল। রায়ান দিকে গিয়ে ওর চুলগুলো গুছিয়ে দিল। তারপর কাপা কাপা গলায় বলল, তুমি গেলে আমি প্রতি রাতে তোমার নাম ধরে ঘুমাবো। জানো, আমি তোমার চুলের ঘ্রাণ ভুলতে চাই না। তোমার কণ্ঠ, তোমার চোখ সব মনে রাখতে চাই, কারণ তুমি আমার প্রথম ভালোবাসা, আর আমি চাই তুমি হও আমার শেষও। তানহার চোখ বেয়ে অশ্রু পড়াতে লাগলো। আমি ফিরবো রায়ান, ফিরবো তোমার কাছে। যদি না ফিরি, তুমি কি অপেক্ষা করবে? আমি অপেক্ষা করব না, কারণ তুমি ফিরে আসবেই। এই বিশ্বাসেই আমি বাঁচব। সেই রাতের অনুভূতি ছিল এক নীরব যুদ্ধের মতো, ভালোবাসা আর বাস্তবতার টানাপোড়েন। আর একটা নতুন অধ্যায় শুরু হলো তাদের জীবনে, দূরত্বের সম্পর্ক, প্রতিদিন একটুখানি অপেক্ষা, একটুখানি চোখে জল। তানহা চলে গেছে চট্টগ্রামে। নতুন কাজ, নতুন শহর, সবই যেন ব্যস্ততায় ভরপুর। রায়ান চেষ্টা করে যাচ্ছে মানিয়ে নিতে, কিন্তু প্রতিদিন রাতে একটা সময় আসে যখন পৃথিবী থেমে যায়, চারপাশে নিস্তব্ধ হয়ে ওঠে। তখনই সবচেয়ে বেশি মনে পড়ে তানহার কথা। প্রথম কয়েকদিন তানহার ফোন কল, ভিডিও চ্যাট নিয়মিত ছিল, কিন্তু ধীরে ধীরে অফিসের ব্যস্ততা, মিটিং, ক্লায়েন্ট প্রেজেন্টেশন সব কিছু এতটাই বেড়ে গেল যে সময়ক্রমে আসতে লাগলো। রায়ান বারবার মেসেজ করতো, আজ কথা বলবে? তুমি খেয়েছো?
মনে পড়ছে খুব। তানহা মাঝে মাঝে রিপ্লাই দিত, কিন্তু একদিন রিপ্লাই দিল না। 2 দিন 3 দিন কেটে গেল। তানহা আপু, তুমি কোথায়? এত ব্যস্ত হয়ে গেছো যে একবার উত্তর দেওয়ারও সময় নেই। আর রায়ান অস্থির হয়ে উঠল। তানহার পক্ষ থেকে কোনো সাড়া নেই। ঠিক এমন এক সময় ক্যাম্পাসে আগমন ঘটে এক নতুন মেয়ের, নাম আলভিনা। অত্যন্ত স্মার্ট, খোলামেলা মনোভাবের আর চেহারায় আধুনিকতা ও আত্মবিশ্বাসের ছাপ। আলভিনার ক্লাস ছিল রায়ানের সঙ্গে। প্রথম দিন এসে রায়ানের দিকে এগিয়ে এসে বলল, তুমি রায়হান না? তোমাকে ক্লাসের সবাই নিয়ে কথা বলে। তুমি নাকি খুব সাইলেন্ট, সিরিয়াস আর একটু মিস্টেরিয়াস টাইপ। আর রায়ান হেসে মাথা নেড়ে বলল, আমি নর্মাল, এমন কিছু না। কয়েকদিনের মধ্যেই আলভিনা রায়ানের পাশে বসা শুরু করলো। ক্লাসের বাইরে ক্যান্টিনে দেখা হলে গল্প করত। রায়ান শুরুতে দূরত্ব বজায় রাখলেও একসময় আলভিনার সরলতা আর বন্ধুত্ব তাকে কিছুটা সান্ত্বনা দিতে লাগলো। কিন্তু সমস্যা শুরু হলো ক্যাম্পাসের গুঞ্জনে। ছোট্ট একটা ছবি আলভিনা আর রায়ান ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে কেউ একজন তুলে ফেলল। ছবিটা ফেসবুকে ছড়িয়ে পড়ল, আর সেই ছবিটা চলে গেল চট্টগ্রামে তানহার চোখে। তানহার বুকটা যেন ধসে পড়ল। সে ফোন করলো রায়ানকে। প্রায় মাসখানেক পর প্রথম কল। রায়ান অবাক হয়ে কল রিসিভ করলো। আপু, তুমি কল দিলে? আমি কতদিন ধরে। তানহার গলা ঠান্ডা, কিন্তু ভেতরে আগুন। এই ছবিটা কি রায়ান? কে এই মেয়ে? আমি না হয় ব্যস্ত ছিলাম, তাই বলে তুমি এতটুকুই বোঝো? 1 মাসে তুমি বদলে গেলে। আপু, এটা কিছু না, সে তো শুধু বন্ধু। বন্ধু? আমাকে এতদিন একবারও কল না করে তুমি বন্ধুর সাথে ক্যান্টিনে ঘোরো। তোমার চোখের জল এসেছিল এক সময় আমাকে না দেখে, এখন? তুমি আমার সাথে 1 মাস ধরে কথা বলো না, রিপ্লাই দাও না। আমিও মানুষ, কষ্ট পাই। ও তো শুধু কথা বলে, পাশে বসে। আমি কি কিছু ভুল করলাম? তুমি যা করেছো তা বিশ্বাস ভাঙা রায়ান। আমি ভাবিনি তুমি এত সহজে ভুলে যাবে। আমার আর কিছু বলার নেই। আমি তোমার থেকে বড় ছিলাম, কিন্তু ভালোবাসায় ছোট হতে চেয়েছিলাম। তুমি বুঝলে না। রায়ান স্তব্ধ। ফোনের উপাস কেটে গেল। সেদিন রাতে রায়ান ডায়েরি লিখল, ভুল যদি কিছু হয়ে থাকে তা ছিল অবহেলিত হবার ক্ষণে একটুখানি সান্ত্বনা খোঁজার চেষ্টা। কিন্তু ভালোবাসা কি এতটাই নাজুক? এক ছবি, এক ভুল বুঝে সব শেষ। তানহা সেদিন বিছানায় ঘুমোতে পারল না। বারবার ছবিটা দেখলো। রায়ানের চোখে তাকানোর চেষ্টা করলো। এই চোখগুলো কি সত্যি আমাকে ছাড়া হাসতে পারে? একটা ভুল বুঝাবুঝি, একটা ছবি, আর কিছু না বলা অনুভব। এ নিয়েই তানহা ও রায়ানের ভালোবাসা এখন এক রুদ্ধতার পরীক্ষার সামনে দাঁড়িয়ে। তানহা চট্টগ্রামে অফিসে বসে থাকলেও মন পড়ে থাকে ঢাকায়। ফাইলের পাতা উল্টালেও মনে পড়ে যায় রায়ানের হাসি, চোখে ভেসে ওঠে সেই নির্ভরতার চেহারা, আর সঙ্গে সঙ্গে সেই ছবিটাও। অন্যদিকে রায়ান একদম নিঃসঙ্গ হয়ে গেছে। ক্যাম্পাসে আর আগের মতো প্রাণ নেই। আলভিনার সঙ্গেও কথা বলা বন্ধ। সে বুঝে গেছে একটুখানি অবহেলা বা ভুল বোঝাবুঝি থেকে যতই দূরত্ব তৈরি হোক, ভালোবাসার জায়গাটা কিন্তু কখনোই অন্য কেউ পূরণ করতে পারে না। হঠাৎই একদিন তানহার কল। রায়ান, আমি ঢাকায় এসেছি, দেখা করতে পারো আজ সন্ধ্যায়? রায়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি বললেই আমি আসবো, ঠিকানা দাও। একটি ক্যাফে, আগের সেই চেনা জায়গা যেখানে তারা এক সময় বহু সন্ধ্যা কাটিয়েছিল। আজ সেখানে আবার বসেছে দুজন, কিন্তু মাঝখানে যেন শূন্যতার এক দেয়াল। তানহা ধীরে বলল, আমি ভুল বুঝেছিলাম হয়তো, কিন্তু ছবিটা আর একটাও কথা না পাওয়াটা আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। আমি জানি, আমি বুঝে উঠতে পারিনি কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করব, কারণ তুমি নিজেই অনেক দূরে ছিলে, আর আমি ধীরে ধীরে নিজের মধ্যেই হারিয়ে গেছি। তানহা তাকিয়ে রইল রায়ানের চোখে। আলভিনা কি সত্যি শুধু বন্ধু? শুধুই বন্ধু? সে তো জানেও না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি ওকে কোনোদিন তোমার জায়গায় ভাবিনি। তানহার চোখে হালকা জল শিকশিক করে উঠল। তুমি জানো রায়ান, ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, অনেক সময় দূরে থেকেও বুঝে যেতে হয় কতটা দরকার
তুমি কারো জীবনে। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু বিশ্বাস করতে ইচ্ছে করছিল না। তুমি বদলে গেছো। রায়ান একদম শান্ত গলায় বলল, আমিও ভুল করেছিলাম আপু। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে যাচ্ছ, কিন্তু আমি তো জানি তানহা মানেই আমার জীবনের সবচেয়ে আপন মানুষ। তুমি ছাড়া কিছু ভাবাই যায় না। রায়ান, আমি ফিরে এসেছি স্থায়ীভাবে। অফিসের ট্রান্সফার চেয়ে নিয়েছি। আমি আর দূরে যেতে চাই না, কারণ আমি বুঝেছি ভালোবাসা হারালে কেবল মানুষ নয়, নিজের একটা অংশও হারিয়ে যায়। রায়ানের চোখ জলে ভরে গেল। সে বলল, আমিও আর ভুল করব না, কথা দিচ্ছি। কখনো কোনো মেয়ের পাশে হাসবো না। যদি তোমার হৃদয়ে কষ্ট হয়। আমি চাই তুমি হাসো, কথা বলো, কিন্তু আমাকে ভুলে নয়, আমাকে ভুল বুঝে নয়। একটুখানি অভিমান, একটা ছবির কারণে যেন এত বছরের ভালোবাসা প্রশ্নের মুখে না পড়ে। রায়ান হাত বাড়িয়ে ধরলো তানহার হাত। তুমি যদি বলো তাহলে আজ থেকে আবার নতুন করে শুরু করি। না রায়ান, নতুন করে নয়, চিরচেন পুরনো পথেই ফিরে যাই, যেখানে আমি আপু হয়ে থেকেও ছিলাম শুধু তোমার। ওরা দুজন কফির কাপ তুলে একসঙ্গে চুমুক দিল। চারপাশে শহরের কোলাহল চললেও তাদের ছোট্ট পৃথিবীটা ছিল একদম নিঃশব্দ আর শান্ত। সেই মুহূর্তে যেন আবারও প্রেম জেগে উঠল। ভুল বুঝাবুঝির মেঘ কেটে এক নতুন আকাশ খুলে গেল তাদের জন্য। তানহার ঢাকায় ফিরে আসা যেন রায়ানের জীবনে আলো ফিরে আসা। ক্যাম্পাসের রায়ান আগের মতো প্রাণবন্ত। ক্লাস শেষে তানহার সাথে দেখা, সবকিছু যেন আবার আগের মতো হয়ে গেল। একদিন বিকেলে রায়ান বলল, আপু, এবার আমরা বিষয়টা বাসায় জানাবো। আমি চাই না আমাদের সম্পর্কটা শুধু প্রেমেই সীমাবদ্ধ থাকুক। আমি তোমাকে আমার জীবনের স্থায়ী জায়গায় চাই। তানহা একটু চুপ করে থাকলো। রায়ান, আমি চাই, কিন্তু তুমি জানো না আমার পরিবার কেমন। তারা এখনো বয়সের পার্থক্য নিয়ে গোড়া চিন্তা ভাবনায় আছে। তুই ভয় পেও না, আমি কথা দিচ্ছি সব সামলাবো। তোমার পরিবারকে সম্মান দিয়েই, তাদের মেনে নিয়েই তোমাকে চাই। তানহা চোখ নামিয়ে বলল, তুমি জানো রায়ান, আমি তোমার চেয়ে 5 বছরের বড়। এই সমাজ এটাকে ভালোভাবে নেয় না। ভালোবাসা কি ক্যালেন্ডার দেখে হয়? 5 বছর বেশি বয়সের চেয়ে 1000 বছর ভালোবাসার ঘাটতি বড় ব্যথার নয়। সেই দিন রাতে রায়ান নিজের মাকে বলল সব। মা একদম চুপ মেরে গেলেন। কিছুক্ষণ পর বললেন, মেয়েটা সিনিয়র, তুমি ওকে সম্মান করো, ভালো কথা, কিন্তু জীবন তো শুধু ভালোবাসা চলে না, সমাজ আছে, আত্মীয় স্বজন আছে। তুমি ভবিষ্যতে আফসোস করবে না তো? আমি সব জানি মা। আমি তানহাকে চিনেছি, বুঝেছি। সে আমার চেয়ে বয়সে বড় হলেও জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাকে আগলে রেখেছে। ওর মতো মানুষ আমি আর কোথাও পাবো না। মা একদম কথা না বলে উঠে গেলেন। অন্যদিকে তানহার বাড়িতেও শুরু হলো ঝড়। ভাই জানতে পেরে খেপে গেলেন। একটা জুনিয়রের সাথে প্রেম? তুমি কি পাগল হয়ে গেছো? চাকরি করো, সম্মানিত পজিশনে আসো, এভাবে নিজের মান সম্মান নষ্ট করবে? ভাইয়া, বয়স নয়, সম্পর্কটা কেমন সেটাই বড় কথা। রায়ান অনেক বেশি দায়িত্বশীল, যত্নশীল। আমি তাকে বিশ্বাস করি। তানহার মা কান্না গলায় বললেন, বাবা, মা মরলে মেয়ে সব নিজে ভাবতে শেখে, কিন্তু তুমি কি ভাবছো? সমাজ আমাদের নিয়ে কি বলবে? সমাজ কি কখনো পাশে দাঁড়ায় মা? সুখে থাকলে সমাজে দেখে না, কষ্টে কাঁদলে ঠাট্টা করে। আমি তো আমার জীবনের সিদ্ধান্ত নিচ্ছি। 1 সপ্তাহ পার হলো। দুই পক্ষেই চাপ, অভিমান, কান্না, চুপচাপ ঘরে থাকা। তানহা আর রায়ান মাঝে মাঝে দেখা করে, কিছু না বলেও অনেক কথা বলে ফেলে। একদিন তানহা বলল, রায়ান, আমরা যদি পালিয়ে যাই? না তানহা, তোমাকে নিয়ে পালিয়ে নয়, গর্ব করে নিতে চাই। আমি চাই তুমি আমার বউ হয়ে আসো সবার দোয়ায়। নট বাই এসকেপিং, বাট বাই স্ট্যান্ডিং প্রাউড। তুমি আমাকে এত সম্মান দাও। আমি ভাগ্যবান যে তুমি আমাকে ভালোবাসো। 3 দিন পর রায়ানের মা ডেকে বললেন, আমি তানহার সঙ্গে একবার কথা বলতে চাই, একা। তানহা সেদিন সন্ধ্যা এলো। রায়ানের মা 1 কাপ চা দিয়ে বসতে বললেন। তারপর অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। তুমি জানো তো মা, মায়েরা সহজে ছেলের বউ হিসেবে এমন কাউকে মেনে নেয় না যে বয়সে বড়, সিনিয়র, স্বাধীন চেতা। তানহা মাথা নিচু করে বলল, জানি খালা, তাই তো সব মেনে নিয়েই এসেছি কথা বলতে।
রায়ানের মা একটু চুপ করে থেকে বললেন, তুমি যদি প্রতিশ্রুতি দাও রায়ানকে আগলে রাখবে, তার বউ নয় শুধু, তাহলে আমি আমার ছেলেকে তোমার হাতে তুলে দিই। তানহার চোখ ছলছল করে উঠল। আমি জীবন নিয়ে চেষ্টা করব খালা। রায়ানের মা উঠে এসে তানহার মাথায় হাত রাখলেন, আর ওই রাতে রায়ান মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মা, তুমি রাজি হলে আমার সব পাওয়া হয়ে যায়। রায়ানের পরিবারের সম্মতি পাওয়া গেলেও তানহার দিকটা এখনো ধোয়াটে। তার ভাই এখনো কঠোর, বিশেষ করে অফিসের সহকর্মীদের ফিসফাস শুনে যেন আরও বেশি রেগে গেছে। তুই কি জানিস লোকে কি বলবে? একজন সিনিয়র আপু জুনিয়র ছেলের সাথে প্রেম করছে, আর সে আবার বসের প্রিয়। তানহা শান্ত গলায় উত্তর দিল, ভাইয়া, আমি বসের প্রিয় বলেই নয়, নিজের কর্মের জোরেই এখানে এসেছি। রায়ানকে ভালোবাসি বলে আমি খারাপ হয়ে যাইনি। তানহার মা যদিও পুরোপুরি রাজি নন, তবুও মেয়ের চোখের তৃপ্তি দেখে চুপচাপ সব মেনে নিচ্ছেন। এইদিকে বিয়ের প্রস্তুতি শুরু। দুজনেই ব্যস্ত, কখনো শপিং, কখনো দাওয়াতের তালিকা। হঠাৎ করে সব কিছু যেন স্বপ্নের মতো মনে হতে লাগলো। কিন্তু স্বপ্নে যেমন হঠাৎ কারো ছায়া আসে, তেমনি এই সম্পর্কেও এলো নতুন এক চরিত্র, নাফিজা, তানহার পুরনো এক সহকর্মী। রায়ানকে ভালোবাসতো এক সময়, মুখে কিছু না বললেও তানহার সাথে তার সম্পর্ক সবসময় ঠান্ডা ছিল। একদিন অফিসে করিডোরে নাফিজা তানহাকে ধরে বলল, আপু, আপনি এত বড়, এত স্মার্ট, আপনি একজন ছোট্ট ছেলের সঙ্গে প্রেম করছেন। লোকে তো হাসছে, আপনি বলেন আপনি খুশি? তানহা চোখে চোখ রেখে বলল, ভালোবাসায় বয়স নেই, সম্মানে হৃদয়ের বয়স দেখে না। আর যাদের হাসার কাজ তারা হাসবে, আমি তো ভালোবাসার জন্য লড়ছি। নাফিদা মুখ বাঁকিয়ে চলে গেল, কিন্তু তার চোখে ছিল অন্যরকম আগুন। পরদিনই এক বিশ্রী ঘটনা। রায়ানকে অফিসে ডেকে বলা হলো তাকে কিছু মেয়েদের সঙ্গে অশুভ আচরণ নিয়ে অভিযোগ উঠেছে। রায়ান হতভম্ব। সে বলল, স্যার, আমি কিছু বুঝতে পারছি না, আমি এমন কিছু করিনি। তানহা ছুটে এলো শুনে। সে এক মুহূর্ত দেরি না করে বলল, স্যার, রায়ান যদি এমন কিছু করত আমি প্রথম প্রতিবাদ করতাম, কিন্তু এটা মিথ্যা। কেউ ইচ্ছে করে আমাদের বিয়ের আগে ওকে হেনস্থা করার চেষ্টা করছে। একটি ইমেল আর কয়েকটি ভুয়া ছবি দেখানো হয়। তানহার রাগে কাঁপছিল। সে সব কিছু যাচাই করে নিচে আইটি টিমের সঙ্গে বসে তদন্ত করলো, আর একদিনের মধ্যেই বের হয়ে এলো ছবিগুলো এডিট করা ইমেলটা ফেক আইডি থেকে পাঠানো হয়েছে, আর সেই আইডির পেছনে ছিল নাফিদা। বস নিচে রায়ান ও তানহার কাছে ক্ষমা চাইলেন। আমি এমন কর্মীর উপর আস্থা হারাইনি কখনো, কিন্তু অফিসের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক ছিল। আমি দুঃখিত। স্যার, আপনি যেটা করেছেন নিয়ম অনুযায়ী, আর আমরা পেয়েছি আরও এক ধাপ শক্ত ভালোবাসা। সেই রাতে তানহার রায়ানকে বলল, আমি যদি না থাকতাম তুমি কি করতে? তুমি না থাকলে আমি থাকতামই না তানহা। তুমি শুধু ভালোবাসা নও, তুমি আমার অস্তিত্ব। তানহা চোখ ভিজিয়ে বলল, রায়ান, আমি আজ জানলাম এই যুগেও এমন পুরুষ হয় যে ভালোবাসার পাশে দাঁড়ায়, লড়াই করে। আমি গর্বিত, আমি তোমার হবু স্ত্রী। বিয়ের দিনটা সামনে, সব দিক থেকেই প্রস্তুতি চূড়ান্ত। রায়ানের বাড়ি আলোয় আলোকিত, হাসিতে হাসি। তানহার বাসায়ও সাজ সাজ রব, যদিও ভেতরে ভেতরে কারো মন শান্ত নয়। তানহা আয়নার সামনে বসে চুপচাপ নিজের মুখটা দেখছিল। সব ঠিকঠাক, সাজসজ্জা ঠিকঠাক, কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত টানাপোড়েন, যেন কিছু একটা ভুল হচ্ছে, কিংবা কিছু একটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। রাতে হঠাৎ তানহা নিজের রুমের দরজা বন্ধ করে ফোনটা হাতে নেয়। রায়ানকে মেসেজ করে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, এক্ষুনি, জরুরি। রায়ান এক মুহূর্ত দেরি না করে বাইক নিয়ে ছুটে গেল তানহার বাসার পাশের পার্কে। তানহা মুখে নিচু করে দাঁড়িয়েছিল, আর রায়ান দৌড়ে এসে বলল, কি হয়েছে? এমনভাবে ডেকে এনেছো, সব ঠিক তো? তানহা মাথা তুলে তাকালো, চোখে জল। রায়ান, আমি ভয় পাচ্ছি। ভয়? কিসের ভয় তানহা? ভবিষ্যতের। আমি যদি তোমার জীবনে বাধা হয়ে যাই, যদি সমাজ আমাদের দেখে প্রশ্ন তুলে, যদি যদি তুমি একদিন আমাকে বলো তুমি তোমার সিনিয়র ছিলে, তোমার জন্যই আমার জীবন কঠিন হয়ে গেল, তাহলে? রায়ান চুপ করে রইল কয়েক সেকেন্ড, তারপর কাছে গিয়ে তানহার কাঁধে হাত রেখে বলল,
তানহা, জীবন একটা পথ, এই পথে কাঁটা থাকবেই, কিন্তু আমি যদি জানি পাশে তুমি আছো তাহলে এই কাঁটার উপর দিয়েও হেঁটে যাব হাসি মুখে। তুমি বাধা নও, তুমি তো আমার শক্তি। তানহার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তোমার মা এখনো পুরোপুরি খুশি নয়, আমার ভাইয়া এখনো কথা বলেনি। চারপাশে এত চাপ, এত কিছু, আমি যেন ভেঙে যাচ্ছি রায়ান। রায়ান জোরে জড়িয়ে ধরলো তাকে। ভেঙে পড়ো না, আমি তোমার পাশে আছি। কাল আমাদের বিয়ে, এই এক রাত পার হলেই সব কিছু নতুন হবে। তুমি শুধু আমার হবে আর আমি তোমার। তানহা চুপ করে জবাব দিল না। রাত 1টা। রায়ান ঘরে ফিরে এসে দেখলো একটা ছোট খাম পড়ে আছে দরজার সামনে। খাম খুলে দেখলো তানহার হাতের লেখা চিঠি। রায়ান, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু একজন সিনিয়র নারী হিসেবে আমি চাই না আমার জন্য তুমি কখনো অপমান হও। আমি হয়তো আজ ভীতু, কিন্তু এটাই আমার ভালোবাসার রূপ। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি জানি না কাল আমি হাজির হব কিনা। তোমার তানহা। রায়ানের মাথা ঘুরে গেল। সে এক মুহূর্ত বসে থাকলো না, ফোন করলো। তানহার ফোন বন্ধ। সে বাইক নিয়ে তানহার বাসার দিকে ছুটল। গিয়ে দেখলো ঘরের আলো নিভে আছে। দরজায় নক করেও কেউ খুলল না। সে জানে তানহা কোথায় যেতে পারে। ছুটে গেল পার্কে, সেই পুরনো বেঞ্চের কাছে। আর হ্যাঁ, সেই বেঞ্চে বসে তানহা মাথা নিচু করে একা বসেছিল। রায়ান দৌড়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তুমি কি ভাবছো পালিয়ে গিয়ে তুমি আমাকে রক্ষা করবে? এটা ভালোবাসা না তানহা, এটা আত্মসমর্পণ। তানহা উঠে দাঁড়ালো, চোখ ভেজে। আমি শুধু চাচ্ছিলাম তুমি ভালো থাকো, তোমার জীবন সহজ হোক। তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আমি আজকে তোমাকে বিয়ে করব, এখনই, এই রাতেই যদি দরকার হয়, কিন্তু পালিয়ে যেও না তানহা, আমি তোমাকে হারাতে পারবো না। তানহা হঠাৎ কাঁদতে কাঁদতে রায়ানের বুকে মুখ গুজে দিল। আমি কোথাও যাচ্ছি না রায়ান, আমি শুধু চাইছিলাম তোমার শক্তিটা আরো একবার যাচাই করতে, আর তুমি প্রমাণ করেছো আমি ভুল পথে ভাবছিলাম। রাতটা শেষ হলো দুজনের চোখের অশ্রু দিয়ে, কিন্তু দুজনেই জানলো এই চোখের জলটাই আগামীকালের হাসির বীজ। সকালের সূর্য যেন অন্যরকম আলো নিয়ে উঠেছে। তানহার চোখে একটু ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তি ছাপিয়ে মুখে একরাশ প্রশান্তি, কারণ সে সিদ্ধান্ত নিয়েছে আজ তার বিয়ে। আজ সে রায়ানের জীবন সঙ্গী হয়ে যাবে। তানহার মা নিঃশব্দে মেয়ের ঘরে এসে দাঁড়ান। তানহা, উঠে পড় মা, আজ তোমার দিন। তানহা মায়ের দিকে তাকিয়ে মুচকে হাসল। মা, একটা কথা বলি। বল মা। তুমি কি এখনো রাগ করো আমার সিদ্ধান্তে? মা কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর মেয়ের কপালে হাত রেখে বলেন, রাগ নয় তানহা, ভয়। মেয়েরা যদি ভুল করে তার মূল্য চরমভাবে দিতে হয়। তুই রায়ানকে বিশ্বাস করিস, আমি তোকে বিশ্বাস করি। তানহার চোখে জল চলে আসে। সে মাকে জড়িয়ে ধরে। এদিকে রায়ান, ঘরের সবাই ব্যস্ত। রায়ান এক কোণে বসে আছে আয়নার সামনে। চোখের নিচে হালকা কালো ছাপ, রাতের নির্ঘুম অপেক্ষার ছাপ। বন্ধু হিমেল এসে বলল, ওই তোর তো মনে হচ্ছে কেউ যুদ্ধে যাচ্ছে। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ আজ হিমেল, একটা সম্পর্কের দায়িত্ব নেওয়ার যুদ্ধ। ভাই তুই ভালোবাসিস ওকে, এইটুকুই যথেষ্ট। না হিমেল, ভালোবাসা যথেষ্ট না। সম্মান, সহানুভূতি, ধৈর্য আর সাহস, এইসব নিয়ে গড়তে হবে আজকের দিনটা। দুপুর 3টা, বিয়ের অনুষ্ঠান শুরু। তানহা লাল শাড়িতে অপরূপা, যেন এক পূর্ণচাঁদ। মঞ্চে ওঠার সময় সে একটু থমকে দাঁড়ায়। চোখ বেয়ে কিছু স্মৃতি বয়ে যায়। ক্যারিয়ারের জন্য লড়াই, সমাজের ফিসফাস, নিজের ভেতরের ভয়। কিন্তু ঠিক তখনই রায়ান তাকায় তার দিকে। শুধু চোখে নয়, হৃদয়ে কথা বলে। তানহার সমস্ত সংশয় যেন সেই চোখে ডুবে যায়। কিন্তু এই স্বপ্নময় দৃশ্য ভেঙে দিল এক অচেনা আগন্তুক। মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকা হিমেল হঠাৎ একজন ছেলেকে দেখে এগিয়ে আসে। আপনি এখানে কেন? ছেলেটা হালকা চুলে, চোখে সানগ্লাস, গলায় কণ্ঠ কিছুটা শুষ্ক। সে ধীরে ধীরে মঞ্চের দিকে তাকায়। তানহা মঞ্চে বসা, হঠাৎ তার চোখে পড়ে সেই চেহারাটা। চোখ হঠাৎ বড় হয়ে যায়। তানহা লতিফ, নাম রিফাত। 3 বছর আগে তানহার সহকর্মী ছিল, তানহাকে পছন্দ করত, কিন্তু সম্পর্ক ছিল একতরফা। তানহা সরাসরি না বলেছিল,
আর এরপর থেকেই রিফাত চাকরি ছেড়ে গায়েব হয়ে গিয়েছিল। আজ সে বিয়ের দিনে এসে দাঁড়িয়েছে। রিফাত সরাসরি তানহার কাছে আসে। তুমি কি সত্যি এই মেয়েকে বিয়ে করছো তানহা? সবাই থমকে যায়, ক্যামেরা, গান, হাসি সব থেমে যায়। রায়ান উঠে দাঁড়ায়, সামনে এসে বলে, আপনি কে? এই আনন্দের দিনে এরকম ব্যবহার? আমি ওর অতীত, আমি ওকে ভালোবাসতাম। ও বলেছিল আমার ভালোবাসা নাকি অপরিণত, অথচ আজ এক জুনিয়রের সাথে বিয়ে করছে। তানহা দাঁড়িয়ে পড়ে, রাগে লজ্জায় আবেগে কাঁপছে। রিফাত, ভালোবাসা মানে জোর করে কারো জীবনে ঢুকে পড়া নয়। আমি তখনও বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি না, আর আজ যাকে বিয়ে করছি সে শুধু আমার ভালোবাসা নয়, আমার সম্মানের মানুষ। রায়ান তানহার পাশে দাঁড়ায়। আপনি চলে যান, আজ আমাদের নতুন জীবনের দিন। দয়া করে এই মুহূর্তকে বিষিয়ে দেবেন না। রিফাত থমকে যায়, চোখের ভেতর কিছু হেলে যাওয়ার যন্ত্রণা। সে মুখ না বাড়িয়ে ফিরে যায়। বিয়ে সম্পূর্ণ হয়, মুছে যাওয়া কান্নার ছায়া, ফিরে আসা ভালোবাসার রং। তানহা মালা দিয়ে বলল, এই মালা শুধু ফুল না রায়ান, এটা আমার জীবন তোমার হাতে তুলে দেওয়া। আমি কথা দিচ্ছি, এই ফুল শুকিয়ে গেলেও ভালোবাসা কখনো শুকোবে না। সেই রাতে তানহার মাথা রায়ানের কাঁধে। তুমি যা ছিলে আমি জানি, তুমি যা এখন আমি ভালোবাসি, আর তুমি যা হবে সেই স্বপ্ন আমি আজ থেকেই দেখি। তানহা চোখ বন্ধ করে বলল, আজ যে ছেলেটা এসেছিল আমি ভয় পেয়ে গেছিলাম। ভাবছিলাম যদি তুমি আমাকে ভুল বুঝো। আমি জানি আমি সঠিক মানুষকে বিয়ে করেছি। বিয়ের পরের সকাল, রায়ান আর তানহার চোখে ঘুমের ছায়া, কিন্তু মুখে প্রশান্তির আলো। নতুন জীবনের প্রথম সকাল, একটি নতুন অধ্যায়ের সূচনা। রায়ান বিছানায় বসে তানহার হাত ধরে বলল, এই হাতে আমি আজীবন ভালোবাসা রাখবো। আর আমি এই হাত ধরে চলবো। কিন্তু বাস্তবতাটা জানো রায়ান, এই ভালোবাসা ধরে রাখতেই সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়। রায়ান চোখে চোখ রাখল। তুমি পাশে থাকলে আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি। 1 মাস পর তাদের সংসার অনেকটা স্বপ্নময়। সকালে একসাথে নাস্তা, অফিসে যাওয়ার আগে ছোট্ট কথোপকথন, রাতে একসাথে টিভি দেখা, সব কিছুতেই রোম্যান্স। কিন্তু ধীরে ধীরে বাস্তবের ছাপ পড়তে শুরু করলো। তানহার অফিসে প্রমোশনের সুযোগ এসেছে ডিভিশন হেড পদের জন্য, আর সেই পদ পেতে হলে কয়েকটি অতিরিক্ত কাজ নিতে হবে, যেগুলোর জন্য বাড়ি ফিরতে হবে অনেক রাতে। রায়ান প্রথম দিকে কিচ্ছু বলেনি, বরং সাহস দিয়েছে। কিন্তু একদিন রাত 11টা বেজে যায়, তানহা বাড়ি ফিরেনি। রায়ান ফোন করে জিজ্ঞেস করে, তুমি এখনো অফিসে? হ্যাঁ, একটা প্রেজেন্টেশন শেষ করতেই হবে, কাল বোর্ড মিটিং, দেরি হয়ে যাবে। তুমি খেয়ে নিও, আমি ফিরিয়ে নিচ্ছি। রায়ান কিছু বলেনি, কিন্তু ভেতরে ভেতরে একটা খোঁচা লেগে যায়। সে ফোন রেখে চুপচাপ বসে থাকে। খেতে বসে একা খায়, তানহার প্লেটটা রেখে দেয়। এভাবে 1 সপ্তাহ চলেছে। তানহার রাত 10টার আগে ফিরতে পারে না। ফোনে যতই ভালোবাসি বলুক, রায়ান অনুভব করে সে একা হয়ে যাচ্ছে। একদিন রায়ান অফিস থেকে ফিরে দেখে ঘর অন্ধকার। তানহা এখনো ফেরেনি। সে সোফায় বসে এক দৃষ্টি ঘড়ির দিকে তাকিয়ে থাকে। রাত 11টা বেজে 10 মিনিট। তানহা দরজা খোলে, মুখে ক্লান্তি। আমি তো মেসেজ করেছিলাম, তুমি রাগ করছো? তানহা, আমি রাগ করিনি, কিন্তু আমি একা একা খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি। তানহা বসে পড়ে পাশে। এই পদটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট রায়ান, তুমি তো বুঝবে তাই না? আমি বুঝি, কিন্তু বুঝতে বুঝতে যদি আমাদের সম্পর্কটা দূরত্বে চলে যায়। তুমি এখন শুধু সিনিয়র অফিসার নও, তুমি একজন স্ত্রীও। আমি চাই না অফিস তোমার সংসারটাকে গ্রাস করে। তানহা চুপ করেছে। পরের দিন সকালে রায়ান নাস্তা তৈরি করেছে, টেবিলে খাবার রেখেছে, কিন্তু মুখ গম্ভীর। তানহা এসে বলল, আমি প্রমোশনের জন্য আমার নাম সরিয়ে নিয়েছি। রায়ান চমকে তাকায়। কেন? কারণ আমি বুঝেছি আমি প্রথমে একজন স্ত্রী, তোমার ভালোবাসা আমার কাছে চাকরির চেয়ে বেশি। রায়ান উঠে আসে, তানহার হাত ধরে। না তানহা, এটা আমি চাইনি। আমি চাইনি তুমি তোমার স্বপ্নকে ছেড়ে দাও। আমি শুধু চাইছিলাম তুমি আমাকে একটু সময় দাও, আমার অনুভবগুলো বোঝো। তানহা কাঁদতে কাঁদতে বলে, আমি চাই তুমি পাশে থাকো,
আমি চাই না আমরা একে অপরকে দোষ দিয়ে শেষ হয়ে যাই। আমি তোমার, কিন্তু আমি আমার স্বপ্নকেও ত্যাগ করতে চাই না। তাহলে এবার আমরা একসাথে স্বপ্ন পূরণ করব। তুমি নাম সরিয়ে নিও না। আমি সব রাত একা থাকতেও রাজি, যদি জানি তুমি সফল হবে। সন্ধ্যায় দুজন বারান্দায় বসে, হাতে চা, মুখে প্রশান্তি। তানহা মাথা রাখে রায়ানের কাঁধে। তুমি জানো, আমি যখন কলেজে পড়াতাম কখনো ভাবিনি আমার ছাত্র একদিন আমার এত আপন হয়ে যাবে। আমি সব সময় জানতাম আমার ম্যাডাম একদিন আমার মিসেস হবে, শুধু অপেক্ষা করছিলাম তোমার হ্যাঁ শোনার জন্য। গল্পের ছায়া আবার শান্তি পেলেও ভবিষ্যতের ছায়া আড়ালেই অপেক্ষা করছে, কারণ তানহার পুরনো অফিসের এক কলিগ হঠাৎ রায়ানের অফিসে জয়েন করছে। একসময় যে রায়ানকে অপমান করেছিল, তোমার ম্যাডামকে নিয়ে প্রেম করো বলে, এখন সেই মানুষ অফিস কলিগ আর তানহার স্বামী। সকাল 9টা, রায়ান তার অফিসে প্রবেশ করতেই এক চেনা গলার শব্দে থেমে যায়। রায়ান তুই? রায়ান ঘুরে দাঁড়িয়ে দেখে তন্ময়। সেই তন্ময় যিনি একসময় রায়ানের জ্যেষ্ঠ ছিলেন। আরেকটা পরিচয় আছে ওর, তানহার পুরনো সহকর্মী, যে একসময় রায়ানের ভালোবাসাকে অপমান করে বলেছিল ছাত্র হয়ে ম্যাডামের পেছনে ঘুরিস। আজ 3 বছর পর সে রায়ানের নতুন সহকর্মী হয়ে অফিসে জয়েন করছে একই টিমে। টিফিন টাইমে তন্ময় রায়ানের কাঁধে হাত রেখে বলল, তুই তো দেখি বস হয়ে গেছিস, আর শুনেছি তুই নাকি তোর ম্যাডামকে বস বানিয়ে ফেলেছিস। আর রায়ান ঠোঁটে হাসি রাখলেও চোখে কঠিন তাসে। তন্ময় ভাই, এখন আপনি আমার টিমমেট। ব্যক্তিগত কথাবার্তা কাজের জায়গায় না বলাই ভালো। তন্ময় হেসে উঠে যায়। তুই তো দেখি একদম পাল্টে গেছিস রে। রায়ান ভেতরে ভেতরে চলে উঠছে, কিন্তু সে জানে এখন তার দায়িত্ব শুধু নিজের নয়, তানহার সম্মানেরও। বাড়ি ফিরে রায়ান ক্লান্ত মুখে চুপচাপ বসে আছে। তানহা এসে বলল, তোমার আজ মুখটা কেমন যেন, কি হয়েছে? রায়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তন্ময় আমাদের অফিসে জয়েন করেছে। তন্ময়, যাকে এক সময় আমি ব্রাদারলি মনে করতাম, অথচ সে আমার অনুভূতির সঙ্গে খেলেছিল। আমি তাকে ইগনোর করছি, তুমি দুশ্চিন্তা করো না। আমি কোনোভাবেই তোমার নাম নিয়ে তাকে খোঁচাতে দেব না। তানহার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তানহা চোখে চোখ রেখে বলল, আমি জানি তুমি পারবে, কিন্তু যদি একদিনও আমার নাম নিয়েই তোমার অবস্থান দুর্বল করতে চাই। তুমি আমার প্রেরণা, দুর্বলতা নয়। পরদিন অফিস, একটা ক্লায়েন্ট মিটিং চলছিল। তন্ময় হঠাৎ কথার মধ্যে বলল, আপনারা জানেন আমাদের রায়ান কিন্তু একজন রোমান্টিক হিরো। ওর কলেজ লাইফের প্রেম কাহিনী অনেক রোমাঞ্চকর। রায়ানের মুখ গম্ভীর। ক্লায়েন্ট বিষয়টি উপভোগ্যভাবে নিলেও রায়ান স্পষ্টভাবে বলল, তন্ময় ভাই, দয়া করে ব্যক্তিগত জোকস পেশাদার মিটিংয়ে আনবেন না। তন্ময় একটু লজ্জা পেলেও তার মুখে রাগ জমে। সে বুঝে যায় রায়ান এখন আর সেই আগের ছেলেটা নয়। তন্ময়ের প্রতিশোধ। পরদিন সে একটি রিপোর্ট ভুলভাবে সাবমিট করে, অথচ রায়ানের নামে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রায়ানকে ডেকে পাঠায়। রায়ান চমকে ওঠে। স্যার, আমি সাবমিট করিনি, এটা আমি সাইন করিনি। তুমি টিম লিড, এই ভুলের দায় তোমাকেই নিতে হবে। রায়ান মাথা নিচু করে বেরিয়ে আসে। বাড়ি ফিরে তানহা রান্নাঘরে, রায়ান সোফায় মাথা নিচু করে বসে। তানহা বুঝে যায় কিছু একটা হয়েছে। বলো রায়ান, কি হয়েছে? রায়ান সব খুলে বলে। তানহার চোখের রাগে লাল হয়ে ওঠে। সে তো এখনো থামেনি। আমার জন্য সে তোমার জীবনটা বিষ করে দিচ্ছে। আমি এক্ষুনি ওর মুখোমুখি হব। রায়ান তানহার হাত ধরে। না তানহা, তুমি আর নয়, আমি এবার নিজেই নিজের সম্মান ফিরিয়ে আনবো। পরদিন রায়ান প্রমাণসহ রিপোর্টের ভুল তুলে ধরে এবং সিস্টেম লগ থেকে তন্ময়ের আইডির এন্ট্রি দেখায়। ম্যানেজমেন্ট তাকে প্রশংসা করে এবং তন্ময়কে শোকজ করে। তন্ময়ের আগে গর্জে উঠে রায়ানকে বলে, তুই কি ভাবিস তোর স্ত্রীর ছায়া তুই এত দূর আসছিস? রায়ান শান্তভাবে বলে, না, আমি ওর ছায়াই নয়, ওর সাহস আর ভালোবাসায় বড় হয়েছি। রাতে তানহার রায়ানের পাশে বসে বলে, তুমি জানো, এতটুকু ঘটনার মধ্যেও আমি ভয় পেয়ে গেছিলাম। যদি তোমার সাথে দূরত্ব হয়ে যায়, যদি তুমি কষ্ট পাও আমার অতীতের জন্য। তোমার অতীত নিয়ে আমি গর্বিত, কারণ
সেই মেয়েটি সংগ্রাম করে আজ আমার পাশে আছে। তুমি শুধু আমার সিনিয়র নও, তুমি আমার অনুপ্রেরণা। তানহার চোখে জল। রায়ান, তোমাকে পেয়ে আমি ধন্য। বিয়ের 2 বছর কেটে গেছে। তানহা এখন বড় এক প্রজেক্টের হেড। অফিসে তার পজিশন, সম্মান সবচেয়ে ওপরে। রায়ানও নিজের পজিশনে প্রতিষ্ঠিত। তাদের সম্পর্কটা পরিণত, স্থিতিশীল, রোম্যান্টিক, কিন্তু পরিবারের চোখে যেন অসম্পূর্ণ। এক বিকেলে রায়ানের মা ফোন দিলেন। রায়ান বাবা, তোমার বিয়ে তো 2 বছর হয়ে গেল। আমি আর তোমার আব্বা এখন নানি নানু হতে চাই। রায়ান হাসি দিয়ে কথা শেষ করল। দেখি মা, সময় হলে হবে ইনশাল্লাহ। কিন্তু ফোন রাখার পর থেকে তার মুখটা গম্ভীর হয়ে যায়। সন্ধ্যায় তানহা যখন বাসে ফিরল, রায়ান চুপচাপ। কি হয়েছে, মুখ এত গম্ভীর কেন? আম্মা ফোন করেছিল, একটা নাতি চাই নাকি। ও সেই কথা। আম্মু একবার আমাকেও বলেছিলেন, আমি বুঝিয়ে বলেছিলাম এই মুহূর্তে প্রজেক্ট চলছে, এখন সন্তান মানেই আমার স্বপ্নটা পিছিয়ে যাবে। রায়ান কষ্ট পায় না, কিন্তু ভেতরে ভেতরে প্রশ্ন জমে। তাহলে আমাদের জীবন কি শুধুই ক্যারিয়ার আর প্রজেক্টে আটকে থাকবে? এক রাতে রায়ান বিছানায় শুয়ে থাকে, তানহা তার পাশে বই পড়ছে। রায়ান হঠাৎ জিজ্ঞেস করে, তানহা, তুমি কখনো চাওনি একটা ছোট্ট আমাদের মতো কেউ আমাদের ডাকে মা বাবা? তানহার চোখ থেমে যায় বইয়ের পাতায়। সে ধীরে উত্তর দেয়, চেয়েছি, খুব চাই, কিন্তু ভয় পাই। মা হলে কি আমি তানহা হারিয়ে ফেলবো? আমি নিজেকে, আমার স্বপ্নগুলো। রায়ান নিঃশ্বাস ফেলে। আমি জানি তুমি কেমন সংগ্রামী, কিন্তু এই সংগ্রামটাও তো জীবন। হয়তো মা হওয়াটাই তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হবে। তানহার চোখে জল এসে যায়। তুমি আমার সবচেয়ে বড় শক্তি রায়ান, কিন্তু ভয় হয় যদি আমি তোমাকে, সংসারকে, সন্তানকেও ব্যালেন্স করতে না পারি। রায়ান তানহার হাত ধরে। তুমি পারবে, কারণ তুমি আমার তানহা। পরদিন তানহা অফিসে বসে এক ক্লান্ত সহকর্মী এসে বলে, তানহা আপু, আপনার তো এখনো বাচ্চা হয়নি, তাই কাজের চাপ নিতে পারছেন। আমার তো বাচ্চা নিয়ে সামলানোই যায় না। এই কথা তানহার মনে একটা গভীর রেখা টানে। সত্যি কি মা হওয়া মানে দায়িত্বের বোঝা, নাকি এটা একটা আনন্দের যাত্রা? সন্ধ্যায় বাসে ফিরে তানহা চুপচাপ রান্নাঘরে যায়, ডিনার বানায়। রায়ান টেবিলে বসে দেখে আজ তার প্রিয় খাবার, পোলাও, চিকেন রোস্ট, দই। তানহা খাওয়ার মাঝে বলল, রায়ান, আমরা একটা বেবি নেওয়ার কথা ভাবতে পারি। রায়ান থমকে যায়। তুমি নিশ্চিত? তানহার চোখে জল চিকচিক করে। আমি ভয় পাই, কিন্তু আমি চাই আমাদের ভালোবাসা একটা নতুন রূপ পাক। রায়ান উঠে এসে তাকে জড়িয়ে ধরে। আমি তোমার পাশে আছি, যত ভয় আসুক আমরা একসাথে কাটিয়ে উঠব। পরের দিন রায়ান আর তানহা হসপিটাল ভিজিট করে, ডক্টর দেখায়, পরামর্শ নেয়। তানহা কাজের সময় কিছুটা রিডিউস করে, নিজের শরীর আর মানসিক শান্তির দিকে মনোযোগ দেয়। তাদের জীবনে আসছে নতুন প্রস্তুতি, একটা শিশুর জন্য যে হবে তাদের ভালোবাসার ফল। এক রাতে তানহা বিছানায় শুয়ে রায়ানের বুকে মাথা রাখে। তুমি জানো, এই জীবনটা এক সময় শুধু অফিস, ইগো, প্রমোশন এইসব নিয়ে ভাবতাম, কিন্তু আজ আমি শুধু ভাবি আমাদের ছোট সন্তান কেমন হবে। তোমার মতো সাহসী আর আমার মতো পাগলাটে হলে বেশ হয়। আর যদি হয় মেয়ে, তাহলে ওকে আমি শিখাবো ভালোবাসা মানেই দায়িত্ব। আর আমি শিখাবো দায়িত্ব মানেই ভালোবাসা। তানহার প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার পর প্রথম কয়েকটা দিন ছিল একেবারে স্বপ্নময়। তানহার চোখে প্রতিনিয়ত এক নতুন উচ্ছ্বাস, এক নতুন ভয়। রায়ান তো যেন পাগল, এক এক সময় এক এক রকম নাম ঠিক করে ফেলে। মেয়ে হলে নাম রাখবো নূর, আর ছেলে হলে রাফিদ। তোমার মাথায় কি শুধু নামের চিন্তা? এখনো তো কত রাস্তা বাকি। 3 মাস পর তানহার শরীর একটু একটু করে পরিবর্তিত হতে থাকে। সকালে উঠে বমি, ক্লান্তি, কখনো হঠাৎ হঠাৎ মুড সুইং। রায়ান ধৈর্য নিয়ে প্রতিটি দিন সামলে নেয়। এক রাতে তানহা হঠাৎ হেসে আবার হঠাৎ কান্নায় ভেঙে পড়ে। রায়ান, আমার চেহারা তো বোধহয় আর আগের মতো থাকবে না। তুমি কি আর ভালোবাসবে আমাকে? রায়ান তার কপালে চুমু দিয়ে বলে,
তুমি যে আমার ভালোবাসা তাকে কোনো আয়না মাপতে পারে না। তুমি যত বদলাবে আমি তত নতুন করে ভালোবেসে যাব। অফিসে তানহার প্রেগনেন্সির খবর জানার পর তার সহকর্মীদের আচরণ দুই রকম হয়ে যায়। কেউ কেউ খুব সহযোগিতা করতে থাকে, আবার কেউ কেউ মুখে বলে, তানহা আপু তো এখন প্রেগনেন্ট, ওর কাছ থেকে বেশি আশা করা যায় না। তানহা কষ্ট পায়। সে একজন প্রফেশনাল, একজন দায়িত্বশীল নারী। তাকে শুধু মা বলে সীমাবদ্ধ করায় তার মন ভেঙে যায়। বাড়ি ফিরে রায়ানকে বলে, তুমি জানো রায়ান, অফিসে আমি নিজেকে দুর্বল মনে করতাম। যেদিন পেট ব্যথা নিয়ে প্রেজেন্টেশন দিলাম তখন কেউ বলেনি আমি সাহসী। সবাই বলল আমি মা, তাই বুঝিয়ে বলতে হবে না। তুমি দুর্বল নও, তুমি সেই নারী যে তার শরীরের প্রতিটি ব্যথা উপেক্ষা করে অন্যদের হাসি মুখে কাজ করায়। আমি গর্বিত তোমার জন্য। এক সন্ধ্যায় তানহা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। হালকা বৃষ্টি পড়ে। রায়ান পাশে এসে দাঁড়ায়। কি ভাবছো? ভাবছি এই ছোট প্রাণটা আমার শরীরে আস্তে আস্তে বড় হচ্ছে। ও কি তোমার মতো গম্ভীর হবে, না আমার মতো ইগোস্টিক? ও আমাদের ভালোবাসার মিশেল হবে। ইগো আর ভালোবাসার এক অদ্ভুত সমীকরণ। 7 মাস পূর্ণ। তানহার পায়ের গোড়ালি ফুলে যায়। রাতে ঠিকমতো ঘুম হয় না। অফিস থেকে ছুটি নিয়েছে সে। রায়ান প্রতিদিন অফিস থেকে ফিরে রান্না করে, ওষুধ খাওয়ায়, গায়ে হাত বুলিয়ে দেয়। এক রাতে তানহা আবেগে কেঁদে ফেলে। আমি হয়তো মা হতে চলেছি, কিন্তু তুমি নিজেও যে ধীরে ধীরে বাবা হয়ে যাচ্ছ তা অনুভব করি প্রতিদিন। রায়ান চুপচাপ ওর গাল থেকে অশ্রু মুছে দেয়। এই অনুভবটাই তো ভালোবাসা। আমার জীবনের সেরা অধ্যায় তুমি আর আমাদের আসন্ন সন্তান। হাসপাতাল। তানহার লেবার পেইন শুরু হয়। রাত 2টা। রায়ান তড়িঘড়ি করে ওকে নিয়ে যায়। ডক্টর জানায় সময় লেগে যাবে। রায়ান কোরআন পড়তে থাকে, বারবার ফিস ফিস করে বলে, ও আল্লাহ, আমার তানহা আর বাচ্চাটাকে সুস্থ রাখো। আমি তানহার কষ্ট আর নিতে পারছি না। ঘন্টা 4 পরে ডক্টর রায়ানকে ডাকে। অভিনন্দন, আপনি একজন কন্যা সন্তানের পিতা হয়েছেন, আর মা মেয়ে দুজনেই সুস্থ। রায়ান থমকে যায়, চোখে জল চলে আসে। নূর, আমার নূর এসেছে। হাসপাতালের ঘরে তানহার বুকে ছোট্ট এক কন্যা সন্তান ঘুমিয়ে আছে। তানহার চোখে অবসন্নতা, কিন্তু মুখে প্রশান্তির আলো। রায়ান পাশে বসে ছোট্ট মেয়েটার কপালে চুমু দিয়ে বলে, তুমি জানো তুমি আমার জীবনের আলো, আর এই আলোটা আজ সত্যি নেমে এসেছে আমাদের জীবনে। নূর, তুমি আর আমি মিলেই তো ওকে সৃষ্টি করেছি। আমরা তো নিজেদের ইগো ভুলে আজ জীবন গড়িয়েছি। রায়ান মুচকি হেসে বলে, ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ তোমার শরীরেও আমার হৃদয়ের শব্দ বাজে। নূরের জন্মের 1 মাস পেরিয়ে গেছে। তানহার শরীর ধীরে ধীরে সুস্থ হচ্ছে। রায়ান এখনও আগের মতোই যত্ন করে, ওষুধ খাওয়ানো, ছোট ছোট কাজগুলো নিজের হাতে করা, আর প্রতিদিন ছোট্ট নূরের মুখে তাকিয়ে প্রেমে পড়ে যাওয়া। তানহার মনে হয় রায়ান যেন বাবার থেকেও বেশি প্রেমিক হয়ে গেছে। এক রাতে নূর ঘুমিয়ে পড়েছে। ঘর জুড়ে নরম আলো, জানলার বাইরে ঠান্ডা হাওয়া, আর ভেতরে নিঃশব্দ প্রেম। তানহা বিছানায় বসে চুল আঁচড়াচ্ছিল। রায়ান এসে তার পেছনে বসে চুলগুলো নিচের আঙুলে জড়িয়ে নিতে নিতে বলল, তোমার চুলে আগের সেই মৃদু সুগন্ধ এখনো আছে। আমি প্রতিদিন ঘুমাই এই সুবাসে, জানো। তুমি এখন তো নূরের বাবা, আমার প্রেমিক নও আর। রায়ান তার কাঁধে ঠোঁট ছুঁয়ে দেয়। ভুল বলছো, আমি এখন আরও বেশি প্রেমিক, কারণ তুমি এখন শুধু তানহা নও, তুমি আমার সন্তানের মা। তুমি আরও বেশি মোহময়ী, আরও গভীরভাবে আমার। তানহা ধীরে ঘুরে দাঁড়ায়, চোখে একরাশ আবেগ। তুমি জানো প্রেগনেন্সির সময় কতটা একা লাগতো, কত রাত কেঁদেছি শুধু একটুখানি আদরের জন্য। তখন তোমার এক চুমুই হয়ে উঠতো শান্তির ওষুধ। রায়ান তার কপালে চুমু দিয়ে বলে, তখন তোমার শরীর ছিল ক্লান্ত, কিন্তু হৃদয় ছিল আগুনের মতো। আমি তোমার প্রতিটি ব্যথা চুবোতে ঢেকে দিতে চেয়েছি। আজ সেই ব্যথার ফলাফল এই নূর। আর আমরা তো আবার নতুন প্রেমে পড়ছি, তাই না? রাত গভীর হয়। নূর ঘুমিয়ে, ঘর জুড়ে নিস্তব্ধতা। তানহা ধীরে রায়ানের দিকে এগিয়ে আসে, তার ঠোঁটে এক চুমু আঁখে। আমি চেয়েছিলাম
আজ শুধু আমাদের রাত হোক, আবার আমরা দুজন আগে যেমন ছিলাম। রায়ান তাকে কাছে টেনে নেয়, চোখে চোখ রেখে বলে, এই রাত, এই চুমু, এই ছোঁয়া, সবই তো নতুন করে আমাদের প্রেমের শপথ।